আজকে ক্লাস 9-এর আবার একটা স্থানাঙ্ক জ্যামিতির এক্সারসাইজ করছি। যারা আগে কোষে দেখি 19 গভর্নমেন্ট বইয়ের প্রশ্নমালাটা দেখেছো বা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করেছো, তারা আবার একটা নতুন কোষে দেখি 20 অঙ্কগুলো দেখো, খুব ভালো লাগবে। আগে যারা ভালো লেগেছে বা আমাকে জানিয়েছো তাদের ধন্যবাদ। অঙ্ক দেখতে থাকো, প্র্যাকটিস করো, ভালো লাগছে যে তোমাদের উপকার হচ্ছে। আজকে আমি কোষে দেখি 20 শুরু করার সময় এখানে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা করব, কিন্তু এই ফর্মুলাটা একটু জটিল, যে কারণে আমরা ফর্মুলাটা না শিখে, মানে ফর্মুলাটা কি করে এসছে এইভাবে না অত জেনে একেবারেই ফর্মুলাটা মুখস্থ করে ফেলি এবং তারপরে অঙ্ক করি। ঠিক আছে, কেন অতটা ডিটেলসে কেউ ঢুকতে চায় না। তা আমাদের এখন হাতে অনেক সময় আছে, আমরা একটু ফর্মুলাটা দেখাবো। সেটা হচ্ছে 3টে বিন্দু থাকলে সেই 3টে বিন্দু জয়েন করে যে ত্রিভুজ তৈরি হয়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করব। তা আমরা করছি কোষে দেখি 20 গভর্নমেন্ট বইয়ের, আমাদের গভর্নমেন্ট বইয়ের কোষে দেখি 20। ধরা যাক 3টে পয়েন্ট, আমরা একটু গভর্নমেন্ট বইয়ের ছবিটাই ফলো করছি। এই পয়েন্টটা x1 y1 নাম দেওয়া আছে p। এই পয়েন্টটা স্থানাঙ্ক, আচ্ছা এটা x অক্ষ, এটা x ড্যাশ, এটা y ড্যাশ মূলবিন্দু। এই পয়েন্টটা y পয়েন্ট, তার স্থানাঙ্ক এই p, এটা q পয়েন্ট, স্থানাঙ্ক x2 y2। আর একটা পয়েন্ট এটা pqr, স্থানাঙ্ক x3 y3। 3টে বিন্দুকে যদি জয়েন করি তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তা আমরা ফর্মুলাটা বলে দিয়ে অঙ্ক শুরু করে দিলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি একটু ফর্মুলাটা কি করে এসছে একটু দেখাই, খুব ভালো লাগবে। এখন অনেক সময় আছে, একটু বেশি করে শেখো। আমরা এখানে 3টে লম্ব টানছি, 3টে x অক্ষের ওপর লম্ব টানলাম। 3টে লম্বর নাম, এটা b, এটা a, এটা c। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে PQR ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল এটা আমি বার করব। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, একটা, দুটো, আবার এই একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। 3টে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমার দরকার। প্রথমে এই ট্রাপিজিয়াম দুটোর ক্ষেত্রফল বার করে যোগ করব। তার থেকে যদি এই ট্রাপিজিয়ামটাকে বিয়োগ করি তাহলে আমাদের যে উদ্দেশ্য PQR ত্রিভুজের ক্ষেত্রফল পাব। তাহলে PQR ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাকে করতে হবে PQBA বা ABQP, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস
এসিআরপি বা পিআরসিএ বা যে দিক থেকেই বলো, এসিআরপি ট্রাপিজিয়ামের ক্ষেত্রবল, এই দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রবল মাইনাস বিসিআরকিউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রবল। জিয়ামের ক্ষেত্রবল আবার একবার ভালো করে দেখে নাও। এবিকিউপি ট্রাপিজিয়ামের ক্ষেত্রবল প্লাস এসিআরপি ট্রাপিজিয়ামের ক্ষেত্রবল, এই দুটো প্লাস মাইনাস বিসিআরকিউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রবল, তাহলেই পাবো আমার পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রবল। এবার দেখা যাক ট্রাপিজিয়ামের ক্ষেত্রবলগুলো কি হয়। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এবিকিউপি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এইটা আর এটা, তাদের দুজনের যোগফল ইন্টু হাইট হচ্ছে এইটুকুনি, এটা হাইট। তাহলে হাফ ইন্টু বিকিউ প্লাস এপি ইন্টু হাইট এবি। সিম্পল জিনিস। এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হাফ ইন্টু এপি প্লাস সিআর ইন্টু উচ্চতা এসি। এবারে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল মাইনাস হাফ সমান্তরাল বাহু বিকিউ আর আরসি, বিকিউ প্লাস আরসি ইন্টু উচ্চতা কিন্তু পুরোটা বিসি। ট্রাপিজিয়ামগুলোকে আমরা এইরকম শেপটাকে একটু ঘুরিয়ে ভাবো, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হাইট, এই ট্রাপিজিয়ামটাকে এইভাবে ঘুরিয়ে ভাবো, আর কোনো সমস্যাই নেই। এবার মান বসাই। মানগুলো আমরা এখান থেকে একটু কষ্ট করে, কেন মুছবো না, তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ বিকিউ প্লাস এপি। বিকিউ এর হাইটটা দেখো, এখান থেকে এই অবধি স্থানাঙ্কটা যেহেতু x1 y1, মানে এখান থেকে এইটুকু, এই x2 এখান থেকে এইটুকু, আর y2 এখান থেকে এইটুকু, তাহলে এইটাই হলো y2, যা পয়েন্ট ধরো, এটা আমি একটা এক্সাম্পল বলছি, 2, 4, তাহলে এখান থেকে এটা 2 ঘর 2 একক, এখান থেকে এটা 4 একক, তাহলে এই হাইটটা 4 একক। তাহলে এটা আমরা লিখব y2 প্লাস এই হাইটটা, লক্ষ্য করে দেখো, এটা y1, এখান থেকে x1, এটা y1, তাহলে প্লাস y1। এইটুকু কত? এখান থেকে এই অবধি x1, আর এখান থেকে এইটু হচ্ছে x2, তাহলে এইটা পাবো কি করে? ইন্টু x1 মাইনাস x2। তাহলে ভাবো প্রথম ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। অনেক সময় আছে, খুব ধীরে সুস্থে ভেবে চিনতে দেখো, ভালো লাগবে। তোমায় যে একেবারে হুবহু মুখস্থ টুখস্থ করে একেবারে কিছু করতে হবে তা নয়, একটু নিজেই ভাবো। প্লাস হাফ ইন্টু এপি, এটা তো এটা আমরা জানি y1, প্লাস সিআর, এটা y3, হাইট এইটুকুনি, এখান থেকে এটা হচ্ছে x3, তার থেকে এইটা বিয়োগ x1,
এবারে মাইনাস পরের ট্রাপিজিয়াম এইটার ক্ষেত্রফল হাফ ইন্টু এটা তখন y2, এটা y3, আর হাইট কিন্তু এতটা, তার মানে এখান থেকে এই অবধি x3 মাইনাস এইটুকু x2, পুরোটা বর্গ একক। এবার ক্যালকুলেশন, এই অবধি নিশ্চয়ই বোঝা গেছে, তেমন কিছু মানে কঠিন নয়, কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পরিমিতিতে অলরেডি শিখে গেছি। এবার আমরা যদি হাফটা কমন নিই, হাফটা কমন নিয়ে গুণ করছি, সেকেন্ড ব্র্যাকেট x1 ইন্টু y2 প্লাস y1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস প্লাস y1, এইটুকুর গুণ এটা, প্লাস x3 ইন্টু y1 প্লাস y3 মাইনাস x1 ইন্টু y1 প্লাস y3। এবারে কিন্তু একটু সাইন চেঞ্জ হবে, মাইনাস x3 ইন্টু y2 প্লাস y3, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, x2 ইন্টু y2 প্লাস y3, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার আমরা যেখানে যেখানে x1 আছে x1টা কমন নেব, তাহলে হাফ ইন্টু x1টা কমন নিলে y2 প্লাস y1 মাইনাস y1 মাইনাস y3, খুব কেয়ারফুল, মাইনাস আছে, সাইনটা পাল্টে গেল। এবার আমরা x2 যেখানে আছে প্লাস x2 এখানে আছে y2 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y1 প্লাস x3 এখানে আছে, কমন নিচ্ছি, এটা y1 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এবারে y1 কাটা, y2 কাটা, এখানে y3 কাটা, তাহলে থাকছে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। আমরা যদি ফর্মুলাটাকে একটু ভালো করে লক্ষ্য করি, একটা রিদিম আছে, x1 y2 y3 1 2 3 প্লাস x2 এর শেষ এর শুরু 2 3 1 প্লাস x3 এর শেষ এর শুরু y1 মাইনাস y2, তাহলে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটা হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল। কেমন লাগলো? আশা করি এইটা নিজে নিজে এবার পারবে। খুব বেশি যে একেবারে আমাকে মুখস্থ করতে হবে এরকম নয়। আমি ত্রিভুজের ক্ষেত্রফল আমার এইটা দিয়ে অঙ্ক হবে, কিন্তু আমি দেখালাম যে ত্রিভুজের ক্ষেত্রফলটা এলো কী করে, এবং এই জায়গাগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করি। কিন্তু আমি বলবো এখনও অনেক সময় আছে, আমরা কিন্তু এগুলো খুব ধীরে ধীরে ডিপলি শিখতে পারি। এবার চলে যাচ্ছি আমরা, ধরা যাক এই পয়েন্টসগুলো আমি বসানোর পর আমার অ্যান্সার প্লাসে এসে গেছে, ক্ষেত্রফল ধনাত্মক হয়, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ভ্যালুগুলো পুট করার পর, এই স্থানাঙ্কগুলো বসানোর পর যদি আমার দেখা যায় নেগেটিভ এসে গেল,
এখানে ভ্যালুটা নেগেটিভ এলো, তাহলে হাফ ইন্টু আমার এসে গেল ধরো হাফ ইন্টু -10, তাহলে কী করে হবে? কারণ ঋণাত্মক ক্ষেত্রফল হয় না। এই অসুবিধাটার জন্যে আমরা একটা চিহ্ন ব্যবহার করছি, এখানেই দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম দুটো চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে এটাকে বলে মডিউলাস। এইটুকুর ভেতরে আমার যদি মাইনাস মান আসেও এই মডিউলাস ওই মাইনাসটাকে প্লাস করে দিতে পারে। এবং হাফ ইন্টু যদি আমার এরকম -10 আসে, তাহলে হাফ ইন্টু মডিউলাসের জন্য মাইনাস আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমি 10 লিখে কাটাকাটি করে 5 বর্গ একক লিখতে পারি। তাহলে এখন থেকে ত্রিভুজের ক্ষেত্রফলে এই মড চিহ্নটা ব্যবহার করবে, সেকেন্ড ব্র্যাকেটটা না দিয়ে এই মডের চিহ্ন। এবং ভেতরে যদি মাইনাস আসে তাহলে পরের লাইনে আমরা মাইনাসটা প্লাস করে দেবো। তোমরা যারা আমাদের গভর্নমেন্ট বই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বইটা ফলো করো, যারা ফলো করো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যার স্কুল সবাই এই বইটাই টেক্সট বই তাদের, বা অন্য যারা বই করছে তাদের জন্যও বলছি, আমাদের গভর্নমেন্ট বইয়ের বইয়ের অঙ্ক খুবই ভালো। তো তারা 272 পেজ নাম্বার পাল্টে যেতে পারে, কিন্তু আপাতত আমার কাছে যে বইটা রয়েছে 272 পেজে এই মডিউলাসের ব্যাপারটা দেওয়া আছে, দেখে নেবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, যে যদি ধরো আমার 3টে পয়েন্টস আছে, সেই 3টে পয়েন্টস দিয়ে ত্রিভুজ আঁকা গেল না, অর্থাৎ এরিয়া বার করার পর এরিয়ার মান বেরোলো 0, তাহলে আমি কি সিদ্ধান্ত করতে পারি? যে একটা ট্রায়াঙ্গেল আঁকছি যার এরিয়া 0 বেরোচ্ছে, তার মানে পয়েন্ট 3টে দিয়ে ত্রিভুজ আঁকা যাচ্ছে না। তা কখন যাবে না? অবশ্যই যদি একই সরলরেখায় থাকে, ত্রিভুজ হবে কী করে? তাহলে এর থেকে আমরা একটা সিদ্ধান্ত করতে পারি যে যদি হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এই ক্ষেত্রফলটা বার করতে গিয়ে যদি ভ্যালু 0 বেরোয়, তাহলে এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে বিন্দু 3টে এক রেখায় অবস্থিত, ত্রিভুজ আঁকা যাচ্ছে না। অর্থাৎ তখন আর এই হাফ বা মডের কোনো আর দরকার নেই, তার কারণ 0 আসলে তার তো আর প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এইটুকুর মানটাই 0 আসবে, তার হাফের আর কোনো দরকার নেই। যদি 3টে পয়েন্ট বসানোর পর, এই লাইনটা বসানোর পর 0 এসে যায়, তাহলে আমরা নিশ্চিত থাকব যে পয়েন্ট 3টে এক রেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ। তাহলে বিন্দু 3টে সমরেখ হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে শুধু এইটুকুনি লিখবে, তার ভ্যালু বসিয়ে 0 পেলেই আমি বলবো বিন্দু 3টে সমরেখ, একই রেখায় অবস্থিত। এবার আমরা কষে দেখি 20তে চলে যাই। একেরটা বলি। এখানে বেশ কিছু অঙ্ক খুব সুন্দর আছে, ধৈর্য ধরে করবে। 1 নম্বর, তিনটে পয়েন্টস আছে, 2 - 2, 4 2, আর একটা হচ্ছে -1 3। যাদের প্রথম অসুবিধা হবে তারা এইগুলোকে x1 y1, এটা x2 y2, এটা x3 y3 ভেবে নিতে পারে, বা নিচে লিখেও নিতে পারে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল
ইজ ইকাল টু, যারা ধরো ফর্মুলাটা একবার লিখে নিয়ে করবে, 2-3টে অঙ্ক যখন করবে ফর্মুলা যদি লিখে নিয়ে করো তাহলে একদম মুখস্থ হয়ে যাবে। ফলে কেউ যদি ফর্মুলাটা লিখে করো করতে পারো। তা আমি তাদের জন্য বলছি হাফ মড x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 ভ্যালু বসাই। x1 2, y2 হচ্ছে 2 মাইনাস y3 3 প্লাস x2 4, y3 3 মাইনাস y1, এই y1 কিন্তু -2 আছে, তাহলে মাইনাস আবার -2 +2 প্লাস x3 আছে মাইনাস, তাহলে ব্র্যাকেট করে -1 ইন্টু y1 -2 মাইনাস y2 -2 বর্গ একক। তাহলে হাফ, এখানে ক্যালকুলেশন করলে -1, 2 ইন্টু -1 করলে -2, এটা 5 4 5 20, এটা করলে -4, -1 সঙ্গে গুণ করলে +4 বর্গ একক। তাহলে হাফ, এটা ক্যালকুলেশন করলে 24 - 2 মানে 22 মানে 11 বর্গ একক। একের এক আমি করে দিলাম, 2 3 তোমরা করবে এবং এটা খুবই সোজা। 3 নম্বরে একটা পয়েন্ট মূলবিন্দু বলা আছে, 2টো পয়েন্টস আছে আর একটা মূলবিন্দু, তার মানে ওটা 0 0, তাহলে থার্ড পয়েন্টটাকে 0 0 করে নেবে। 2-এর দাগের অঙ্কে এখানে কিন্তু আমাকে বলেই দিচ্ছে 3টে পয়েন্ট আছে, তারা সমরেখ দেখাও। তা আমরা 3টে পয়েন্ট দিয়ে আবার বলে দিচ্ছি, সমরেখ দেখানোর জন্য আমাকে শুধুমাত্র এইটুকু অংশ লিখব, লিখে ভ্যালু পুট করে যদি 0 বেরোয় তাহলে আমরা বলে দেবো পয়েন্ট 3টে একই রেখায় অবস্থিত। তাহলে 2-এর দাগের অঙ্কও আমাকে তেমনভাবে আর বলতে হচ্ছে না, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, পারবে। না পারলে তো আমি আবার বলবো, তবে এগুলো আশা করি সবাই পেরে যাবে। নেক্সট আমরা চলে যাই, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছি, 3 নম্বরের অঙ্কটা। কে এর মান কত হলে 1 - 1 2 - 1 k - 1 বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে। 3টে পয়েন্ট 1 - 1, 2 - 1, k - 1। এরা সমরেখ যদি হয়, একই রেখায় থাকে, তাহলে কে এর মান কত? তার মানে আমাকে বলেই দিচ্ছে এই ফর্মুলাটা ইজ ইকাল টু 0। 3টে বিন্দু একই সরলরেখায় থাকবে, কে এর মান কত হলে, তাহলে এইটা ইজ ইকাল টু 0। মান বসাই, x1 এর জায়গায় 1, y2 হচ্ছে -1, y3 হচ্ছে মাইনাস, আবার এখানে মাইনাস মানে +1, x2 মানে 2, y3 হচ্ছে -1 মাইনাস x1 মানে -1, আবার ফর্মুলাতে মাইনাস মানে +1 প্লাস x3 মানে k, y1 মানে -1 আর কে y2 -1, তার মানে আবার মাইনাস হয়েছে +1 ইকুয়াল টু 0। এটা দেখতেই পাচ্ছ 0, এটাও 0, এটা k ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে অর, সব অর দেবে, k ইন্টু 0 ইকুয়াল টু 0। এইবার k এর ভ্যালু কত? আমরা জানি যে 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলেই 0 হয়,
তাহলে কে এর ভ্যালুটা কত, যেটা খুশি হোক, যা মান হোক 0 গুণ করলে 0। তাহলে অ্যান্সার হচ্ছে কে এর যে কোনো বাস্তব মান। তাহলে কে এর যে কোনো বাস্তব মানের জন্য এই 3টে পয়েন্ট সমরেখ হবে। খুব সুন্দর অঙ্ক, এটা করবে। 4 দাগের অঙ্কে 2টো পয়েন্টস দেওয়া আছে, ওই 2টো পয়েন্ট দিয়ে যদি একটা রেখা যায় তাহলে সেটা মূলবিন্দু দিয়েও যাবে, এটা প্রমাণ করতে হবে। তার মানে আমাকে বলেই দিচ্ছে চার নম্বর 1 2, -2 -4, এই 2টো পয়েন্ট দিয়ে যদি একটা সরলরেখা, 2টো পয়েন্ট আছে আমি যোগ করে সরলরেখাটাকে বাড়াচ্ছি, সেটা মূলবিন্দু দিয়েও যাবে, মানে 0 0 পয়েন্ট দিয়েও পাস করবে, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। তো খুব সোজা ব্যাপার, 2টো পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেটা মূলবিন্দু দিয়ে পাস করবে, তার মানে আমি বলতে পারি তো 3টে পয়েন্টই একই রেখায় থাকবে। তার মানে আমি 3 নম্বর পয়েন্টটা 0 0 বলে নিলাম। এখন যদি এই 2টো পয়েন্ট আর সঙ্গে 3 নম্বর 0 0, এই 3টে পয়েন্ট বসিয়ে এই ফর্মুলাটা 0 বার করতে পারি, এইবারে কিন্তু 0 আর লেখা চলবে না। এইবার আমাকে দেখাতে হবে এই 3টে এই ফর্মুলাতে বসালাম, বসানোর পর মান বেরোবে 0। যদি বেরোয় তাহলে আমি বলতে পারি এই 2টো বিন্দুগামী সরলরেখা মূলবিন্দু দিয়ে যাবেই। তাহলে অঙ্কটা শুরু করার আগে আমাদের বলে নিতে হবে যে এই 2টো বিন্দুগামী সরলরেখা মূলবিন্দুগামী হলে আমরা বলতে পারি এই 3টে পয়েন্ট সমরেখ। সুতরাং এইবার এই ফর্মুলাটা লিখে পয়েন্টসগুলো বসাবে, যদি 0 বেরোয় তাহলে নিশ্চিত যে 3টে বিন্দু একই রেখায় আছে, অর্থাৎ এই 2টো বিন্দুগামী সরলরেখা এই 0 0 পয়েন্ট দিয়ে যাবে। 4 নম্বর অঙ্কটা নিজের করবে, যদি কোথাও কোনো সময় অসুবিধা হয় তাহলে জানাবে, অবশ্যই বলে দেওয়া হবে। 5 নম্বর অঙ্কটা আমি একটু বলবো, এই অঙ্কটা নিয়ে সবাই একটু পড়তে ভুল করে, অঙ্কটা পড়ার সময়টাই সবাই গণ্ডগোল করে, আমি একটু বলে দিই। এখানে বলেছে প্রমাণ করি যে 2 1 এবং 6 5 এই 2টো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, এই 2টো বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, এখানে একটুখানি থামো, মধ্যবিন্দু -4 -5 ও 9 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার ওপরেই অবস্থিত হবে। তার মানে এই 2টো পয়েন্ট জয়েন করলে যে সরলরেখা হবে তার ওপরেই এই পয়েন্টটা আছে, এটা প্রমাণ করতে হবে। কথাটা একটু ভালো করে ভাবো, এই 2টো বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু, এই 2টো পয়েন্টের সংযোজক রেখার ওপরেই এই পয়েন্টটা আছে প্রমাণ করে। তার মানে ভেরি ইজি, যে এই পয়েন্টটা আগে বার করব, দিয়ে এই পয়েন্টটা আর এই 2টো পয়েন্ট সমরেখ দেখাবো, সেটা এই দিকেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, পরেও থাকতে পারে। সোজা কথা, এই মধ্যবিন্দুটা আর এই 2টো পয়েন্ট, এই 3টেকে আবার সমরেখ দেখাতে হবে। তাহলে আমরা মধ্যবিন্দু এটা বার করি, 2 1 এবং 6 5 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক।
মধ্যবিন্দু বার করার স্থানাঙ্ক আগের প্রশ্নমালা শেখা হয়ে গেছে। 2 + 6/2, 1 + 5/2, তার মানে 6, 8, 4, 3। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমাকে দেখাতে হবে, সুতরাং 4, 3 -4 -5 ও 9, 8 এই বিন্দুত্রয় যদি সমরেখ দেখাতে পারি, বিন্দুত্রয় সমরেখ দেখাবো না, সমরেখার ফর্মুলা করে 0 বার করতে হবে, তাহলেই প্রমাণিত হবে যে এই বিন্দুটা এই দুটো পয়েন্টের সংযোজক রেখার ওপরেই আছে। তাহলে আমাকে এবারে দেখাতে হবে যে এই 3টে পয়েন্ট সমরেখ। তো এই 3টে পয়েন্ট সমরেখ, এটা তোমরা একটু বাড়িতে করবে। যদি সামান্য কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাও। খুব সোজা, একটু তাড়াতাড়ি বললাম এই কারণে, কারণ এর পরের অঙ্কগুলো খুব ভালো আছে। আমরা নেক্সট ক্লাসে ওই 6 দাগ থেকে করব। আজকে একটা জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলের আইডিয়া বা সমরেখ দেওয়া আইডিয়া হলো। আমরা এরপরে চতুর্ভুজ এবং তারপরে কতগুলো অঙ্ক আছে, খুব বুদ্ধিদীপ্ত অঙ্ক, এটা পরের ক্লাসে হবে। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। আর যে কোনো প্রবলেম কমেন্টস করে জানাও, ভালো লাগলে বলো। তোমাদের ভালো লাগলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। আবার বলছি, তোমরা আমাকে জানাতে পারো নির্দ্বিধায়। যদি ভালো না লাগে তাহলে সেটাও বলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে।